মনের মানুষ লোকসংস্কৃতি ও শিল্প একাডেমি নিবেদিত মুখোমুখি সাক্ষাৎকার দ্য অনুপ মণ্ডল টক শোয়ের আজ আমরা এসেছি পঞ্চম এপিসোডের দোরগোড়ায়। আমাদের সামনে বসে রয়েছেন বিখ্যাত ভাস্কর, কবি এবং পরিচালক অপূর্ব রায়। আমরা তার সঙ্গে অনেক কিছু জানব এবং তার জানব অনেক ইতিহাস। আমাদের অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি মুখোমুখি সাক্ষাৎকার, টক শো অর্থাৎ কথাবার্তা আমরা শুনবো, অনেক কিছু জানবো। তো আপনাদের বললাম যে আমাদের সঙ্গে রয়েছে অপূর্ব রায়, আমার দাদা, এবং আমি তার সঙ্গে দীর্ঘ 10 বছর কাজ করছি, সেসব প্রসঙ্গও আসবে। কিন্তু আমরা প্রথমেই জানবো একদম অপূর্ব রায়ের একদম শৈশবের কথা। শৈশব থেকে একজন শিল্পীকে জানা যায়, চেনা যায়, কারণ এই ছোটবেলায় তার সবকিছু তৈরি হয়। তো সেটা আমরা জানবো। তো একদম শুরু থেকে শুরু করবো। শৈশবের কথা বলতে গেলে আমাদের বাড়িতে এখন তো দেখা যাচ্ছে যান্ত্রিক একটা যন্ত্র যুগে আমরা বাস করছি। আমাদের পরিবারে প্রায় 20 থেকে 25 জন লোক ছিল। মা, জ্যাঠা, জেঠি, ঠাকুরদা, ঠাকুমা, আরো ভাই বোনরা ছিল। ঠিক আছে, আমাদের পরিবারে যে সারা বছরের যে চাল, যদি শিল্পের কথা মানে এটা না বললে মানে আমার জীবনের সেই প্রথম যে ছবি আঁকার গল্প, এটা অব্যক্ত থেকে যাবে। মানে মা জেঠি যখন ওই ধান বাঁধতো আর কি ঢেকি ছাটা, এখন তো ঢেকি দেখাই যায় না। দেখা যাচ্ছে মা কখনো ওই ঢেকিতে পাড় দিচ্ছে বা যেটি কখন ঢেকিতে পাড় দিচ্ছে, আর যখন ওই চাল ঝাড়ছে, ঝাড়লে পরে একটা আস্তরণ পড়ে যেত, তুষ যেটাকে বলে, তুষ বা কুড়ো একটা আস্তরণ পড়ে যেত এই ইসে মেঝেতে বা মাটির ইসে। ওখান থেকেই ওই হাত দিয়ে যে আঁকিবুকি করা, এই আমার মানে প্রথম মানে আঁকিবুকি ওই মাটিতেই, ওই ধানের কুড়ো বলো বা তখন কত বয়স? একদম শৈশব আর কি, একদম শৈশব বলতে তখন হয়তো 1-2 বা এরকম করি আর কি। ঠিক আছে, এরকম একটা অবস্থায় তখন ওই অ্যাকচুয়ালি আমি মায়ের থেকে আমার জেঠিময় জগৎ ছিল আর কি। নেওয়াটা আর কি। ঠিক আছে, অতএব জেঠি বা মা যেখানে যেত আমি সঙ্গে সঙ্গে সেখানে ওই বললাম, যখন ধান বাঁধছে কুড়ো বা তুষ যেটা তার উপরে আঁকিবুকি, এই আমার মানে আকার সূত্রপাত। মানে আসলে দর্শকদের জন্য বলি, আসলে এটাকে আমরা বলছি জন্ম প্রতিভাটা থাকে, সেটা হয়তো কোনো একটা অ্যাকশনে সেটা রিয়াকশন হয়, সেটা বেরিয়ে আসে। তো সেটাই হয়েছে আর কি। তারপরে আকার শেখাটা এর আগে একটু রয়েছে। আর যেহেতু আমাদের বনিদি বাড়ি, আমাদের বিরাট বংশ ছিল, বড় বংশ। ঠিক আছে, আমাদের মানে বংশ পরম্পরায় পুজো, যে মানে আমাদের বাড়িতে সমস্ত ধরনের পুজো হতো। অতএব এই যে বড় দুর্গা, যেটা দুর্গা, আমাদের বাড়িতে দুর্গা পুজো মানে সেই রথের দিন মায়ের মাটি পড়তো, মানে দেখা যাচ্ছে পুজো আসার 3-4 মাস আগে থেকে আমাদের বাড়িতে প্রস্তুতি চলতো। ওই যে পাল দাদারা আসতো, নির্মল পাল বলে একজন দাদা ছিল। ঠিক আছে, ওই দাদা যখন কাজ করতো গিয়ে দাঁড়াতাম, তখন ওই ল্যাংটা অবস্থায়। ঠিক আছে, একদম শৈশব ল্যাংটা অবস্থায় গিয়ে দাঁড়ানো, বলতে গেলে সেই শিল্পের বীজ পোতার চলছে। বীজ যেটা, যে কিভাবে আমার এই দাদার কাজ দেখতাম, দেখা যাচ্ছে বোধহয় আমাদের একটু মাটি মিশে দেয়, ওই মনে হয় সে ল্যাংটা অবস্থায় কখনো সে আমাদের উনি মাটি লেগে দিত। এই যে একটা মজার, মানে দেখো যে কোনো শিক্ষা আনন্দ নিয়ে আসে। ওই যে আনন্দ, শিক্ষার মধ্যে দিয়ে যে আনন্দ, এই যে আমার দুটো জায়গা, এক হচ্ছে আমার এই ঢেকি ছাটা চালের ছবি আঁকা আঁকিবুকি, তারপরে ওদিকে মাটি, নির্মল পাল, আমাদের বাড়িতে এই দুজনের একটা অনেক প্রভাব রয়েছে। তারপরে পরবর্তীতে আমি
যখন আমার ছেলেবেলা আমার ঠাকুরনগর কেটেছে, ঠাকুরনগর আরপি বিদ্যালয়ে আমার প্রাথমিক শিক্ষা, তারপর যেটা হাই স্কুল এবং এবং এই প্রসঙ্গে তো আপনার যে বন্ধু বর্তমান তো একজন মন্ত্রী, তার কথাও কিছু বলতে পারেন। শান্তনু, শান্তনু সুব্রত আমাদের, না শান্তনুর পুরো নামটা শান্তনু, শ্রী শ্রী শান্তনু ঠাকুর আর কি। এখন আপনারা যেটা জানেন এখন জাহাজ প্রতিমন্ত্রী বা রাষ্ট্রীয় প্রতিমন্ত্রী যেটা, ঠিক আছে, ও আর আমি একই সঙ্গে পড়তাম। ওর ঠাকুরদার নামে যে স্কুলটা, হাই স্কুলটা, ওই স্কুলেই আমি আমার পড়াশোনা 5 এর পরে যে অধ্যায়, তারপরে ওখান থেকে আমি আমাদের এখানে আড়ংঘাটার এদিকে বাড়ি পড়লো, যে বর্তমান দিনে আমরা যে বাড়িতে বসে আছি, এটা সুভাষপল্লী, ওখান থেকে এখানে চলে এলাম। তারপরে আমার আড়ংঘাটা স্কুলে পড়াশোনা, আড়ংঘাটা উপেন্দ্র মেমোরিয়াল ইনস্টিটিউশন। তারপরে কলেজ আমি বাংলায় করেছি, চাকদা বাংলায় বিএ যেটা, ঠিক আছে, চাকদা কলেজ। তারপরে এমএ রবীন্দ্রভারতী বাংলায় তার মানে তারপরে বিএপি করলেন। এইবার একটা টার্নিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে আমার ছেলেবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি আর্ট নিয়ে পড়াশোনা করবো, আর্ট কলেজে পড়বো, আর্ট নিয়ে পড়াশোনা করবো, এই টেনেছে। কিন্তু এখনো তো অনেক মা বাবাই আছে যে তার সন্তানদের উপর এখনো কর্তৃত্ব চালাতে চায়, ঠিক আছে, এটা করতে, কিন্তু আমি বলবো এটা করবেন না যারা আমার ইয়েটা দিচ্ছেন। কারণ এতে সন্তান কি চায় তার সেই চাওয়াটাই মানে মেনে দেওয়া, সেই অঙ্কুরেই টোটাল বাড়ির চাওয়া পাওয়ার জন্য আমাকে বাংলায় এমএ করে তারপরে আমি আবার আর্ট কলেজে ভর্তি হলাম। আর্ট কলেজে বিএফএ আমার হচ্ছে না, বিএফএ হচ্ছে ছত্তিশগড় ইন্দ্রকলা সঙ্গীত বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, যেটা আমাদের সেন্টারটা হচ্ছে চাকদা বেঙ্গল ফাইন আর্টস, ওখান থেকে আমার বিএফএ, তারপর এমএফএ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। একটু থামিয়ে বলি যে আপনি যে আর কি তুমি যাই হোক যেভাবেই কথাটা চলবে, কারণ দাদার সঙ্গে আমার তুমি করেই কথা হয়, মাঝে মাঝে হয়তো আপনি চলে আসতে পারেন, সেটা কোনো ব্যাপার না। কিন্তু মেন ইনফরমেশনটা যে তোমার থেকে যেটুকু জেনেছি যে তোমার যে আর্টের গুরু, মানে আঁকার যে মাস্টার কৃষ্ণনগরে কেউ ছিল, এরকম কিছু, তার নামটা যদি বলো। আর্টের গুরু প্রথম যদি বলা হয়, এইবার যদি বলা হয় গুরু, আমি যখন ক্লাস 5 এ পড়ি, তখন তো এত সিনেমা হল বা এত প্রত্যেক বাড়িতে টিভি, এখন যে রঙ আছে, এটা ছিল না। কোন এক বাড়িতে সেই পাশেই পানিখালের ওপাশে আমাদের একটা মামা বাড়িতে সে আগে তো ভিডিও আনতো, একটা প্রচলন ছিল। তা সেইখানে ফার্স্ট আমি দেখি উত্তম কুমারের শিল্পী বই। তা শিল্পী বই যদি আপনারা কেউ দেখে থাকেন, এক যাত্রা, ধীমান নামের এক যুবকের যাত্রা বা কাহিনী, এবং শেষে তার উত্তরণ, এবং আবার শেষে সে মারাও যাচ্ছে, মানে একটা জার্নি যদি বলে, আমি মানে বালকিত ভাবে আমি কিন্তু উত্তম কুমারকে আমার গুরু হিসাবে মানি, ঠিক আছে। ওই আমার মানে ওই যে সিনেমা দেখে যে শিল্পী হওয়ার যেটা বাসনা, ওখান থেকে আমার একটা শিল্পীর যেটা জার্নি থাকে, তার উঠা পড়া চলে, শিল্পী মানে তো একটা গ্রাফটে চলে, সবার জীবনেই তাই গ্রাফটা চলে, পাহাড়ের মতো চলে। তো তারপরে ফিজিক্যালি কার কাছ থেকে শিখি? তারপরে যদি বলা হয়, প্রথম আমার এক বন্ধু মানে আর্ট শিখবো বা করবো, প্রণয় বিশ্বাস, তখন একই সঙ্গে পড়তাম, কিন্তু যদি বলেন সাইজে, ও আমার থেকে বেশ লম্বা চড়া ছিল, প্রণয় বিশ্বাস। আমি একটু সাইজে ছোট ছিলাম। ওর হাত ধরে আমি ফার্স্ট আরম্ভটা একটা স্যারের কাছে যাই, ওই স্যারের নাম এই মুহূর্তে মনে পড়ছে না, যেহেতু অনেক দিনের কথা। তারপর সেকেন্ড টাইম, তারপর তোমরা সঞ্জয়কে হয়তো চিনবে। সঞ্জয় নারকলের মালা দিয়ে শিল্পকর্ম করেছিল। ও কৃষ্ণনগর শিখতে যেত। এবার শুনলাম যে দাদা গভর্নমেন্ট আর্ট কলেজে,
এবার যেহেতু গভর্নমেন্ট আর্ট কলেজে একটা ঐতিহ্য রয়েছে, অবশ্যই, যার জন্য ভাবলাম যে ওদের কাছে গেলে হয়তো আর্ট কলেজের যাত্রা বা জার্নিটা অনেকটা সুগম হবে। সেই হিসাবে কৃষ্ণনগর যাওয়া শুরু করলাম। দাদার নাম হচ্ছে, আমরা দাদাই বলি, স্যার খুব কম বলতাম দাদা, পার্থ সারথী ভট্টাচার্য। সেহেতু এই ভিডিওটা দেখবে দাদা কাছ থেকে যদি বলা হয় সেই মানে দেখা কিভাবে দেখতে হয়, কোন কম্পোজিশন কিভাবে দেখতে হয়, কিভাবে কাউকে দেখতে হয়, টোটালটা দাদার কাছ থেকে শেখা। ওদের এই যে মানে প্রথম গুরু যদি বলা হয় পার্থ সারথী ভট্টাচার্য, সে দাদার সঙ্গে এখনো আমার অনেক কথা হয় বা যোগাযোগ হয়। ওদের একটা জার্নি, সুন্দর একটা যে আর্টিস্টের যে প্রথম জার্নির কথা আমরা জানলাম। এবার আমি যেটুকু জানি যে তুমি লেখালেখির পর কবিতার সঙ্গেও সম্পৃক্ত, তো আমরা একটা তোমার ডায়েরি থেকে একটা কবিতা শুনবো, তারপর আবার কোথায় আসবো। এই সাক্ষাৎকারটাকে একটু ইন্টারেস্টিং করার জন্যই আসলে এটা করা। এই যে কবিতা বা ডায়েরি তো মানে আমার প্রচুর কবিতা, আমার দুই বাংলা থেকেই প্রচুর কবিতা বেরিয়েছে। সেক্ষেত্রে আমি এখন আমার ডায়েরি থেকে একটা বলছি, কিন্তু এটা অপ্রকাশিত কবিতা। নাম দেওয়া আছে কবিতা? না, নামকরণ এখন হয়নি। আমার বেশিরভাগ কবিতাই যখন আমি লিখি ফার্স্ট আমি নামকরণ তেমন একটা করি না, যে আবেগ বা যে ভাবটা আছে তখন আমি লিখবো। তারপর দর্শকদের জন্য এখন একটা নামকরণ করে দিতে পারে, কি বিষয় নিয়ে লেখা? আপাতত নামটা নাই বললাম, যেহেতু অপ্রকাশিত থাক না। আপনারা কবিতাটা শুনুন যদি ভালো। আমার আত্মা ঘুমিয়ে পড়ে তার জরায়ুতে, অথচ সে আলো হতে পারত, না হয় জ্বলন্ত সূর্য, কিন্তু সে ঘুমিয়ে পড়ে জরায়ুতে। অদৃষ্টের এক বিজলিপি উন্মত্ত পৃথিবী ঋণ শোধ করে অঙ্কুরেই ঘুমিয়ে পড়ল। ৮৪ লক্ষ জনি ভেদ করে সে আর ফিরবে না। আমার আত্মা ঘুমিয়ে পড়ল অকালে তার জরায়ুতে। এবং দর্শকদের যে বলি, দাদা একটা ছদ্মনামও ব্যবহার করে, সেই ছদ্মনামেও অনেক দেখা যাচ্ছে আমার নাম অনেকেই মানে পরিচয় সূত্রে প্রথমে বলেছে আমার নাম অপূর্ব রায়, কিন্তু আমার অপূর্ব রায় যে কথাগুলো বলতে পারে না, সেই কথাগুলো আমি বাল্মীকি ছদ্মনামে। আসলে ছদ্মনাম তো যখন আবিষ্কার হয়েছিল তখন তো এটাই প্রকট করা হয়েছিল যে ব্রিটিশদের আড়াল করার জন্য বা যাতে তাকে ধরে না ফেলে, তার জন্যই ছদ্মনামগুলো আবিষ্কার হয়েছিল। বা অনেকে সামনে আসতে ভয় পেত বা তাদের কোনো একটা মোটিভ ছিল, যাই হোক। এবার মানুষের মধ্যে তো সবসময় দুটো সত্তা কাজ করে, কি মানে যেটাকে বলছে এডিটিং, যে আমরা কি বলবো আর বলবো না। তো বাল্মীকিরাই, আমার যেটা মনে হয় যে বাল্মীকিরাই এডিটিং করে না, ও কালোকে কালো সাদাকে সাদাই বলে, তাই তো? ঠিক আছে, এবার দর্শকদের জন্য বলি যে এই যে কবিতাটা, এই যে কবিতাটা, সেই কবিতাটার মধ্যে একটা ব্যথা যন্ত্রণা রয়েছে, সেটার যে বিষয় সেটাও বলি। যে আপনারা ইতিমধ্যে দেখেছেন মোটামুটি ৩০০ থেকে ৩৫০ ইউটিউব চ্যানেলে 2024 সালে একটা খবর প্রকাশিত হচ্ছে এবং দেখানো হচ্ছে। না শুধু ইউটিউব চ্যানেল, বিভিন্ন চ্যানেল, এশিয়ান চ্যানেল বা বাংলাদেশের অনেক চ্যানেল বা খবর চ্যানেলে। এবার যেমন লাস্ট যেটা ফ্রান্সের একটা চ্যানেল থেকে আমাকে টেলিকাস্ট করেছিল, ইন্টারভিউ নিয়ে গেছে। বাবা বেশি না, প্যারিসের একটা সেটা আমি বলি দর্শকদের জন্য যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সর্বোচ্চ দুর্গা ঠাকুর, যেটা অভিযান সংঘ, কামালপুর অভিযান সঙ্গে যে দুর্গা ঠাকুর গত বছর হয়নি, তার যে মেন শিল্পী, মুখ্য ভাস্কর বা পাল বা শিল্পী যাই বলুন, সেটা কিন্তু আমাদের এই দাদা অপূর্ব রায়। সেই বিগত বছরের কথাটা বলো, এবারের কথাটাও শুনবো, কিন্তু প্রথমে আবিষ্কারের কথাটা শুনি, যে কিভাবে আসলো এই দুর্গা ঠাকুরটা, সেখানে সুজয় বিশ্বাসের ভূমিকা, এইসব বিষয় নিয়ে একটু। এবার বিষয় হচ্ছে মানে এই যে আপনারা দেখছেন যে দুর্গা আপাতপক্ষে যে 2 বছর যায়নি, কিন্তু না 2 বছর যায়নি টোটালটা। যদি আমি পিছন পেয়ে তাকে যেটুকু যা স্মরণ আছে,
প্রায় 4 বছরের একটা জার্নি। হ্যাঁ, এটা অনেকেই জানে না, এটা আমাদের ইন্টারভিউর মাধ্যমে জানতে পারছি। অনেকেই জানে না যে এটা প্রায় 4 বছরের একটা জার্নি। সুজয় আমার জুনিয়র, ও মানে সম্পর্কের দিক থেকে একদিকে দিয়ে মানে আমার ভাগ্নি হয়, আবার একদিক থেকে আমার ভাই হয়, ঠিক আছে। কাকা ভাই সম্পর্ক তো একটা স্কুলে টিচারের উপরে, হ্যাঁ টিচারের উপরে। এবার আমার একটা দোকান রয়েছে যেখানে আমরাই উদ্বোধন করেছিলাম, আমি ছিলাম সহকর্মী। হ্যাঁ, ভাই আমার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছে, সেটা প্রায় 5-6 মাস কাটিয়েছে। ওই দোকানে আমি যখন একটা কাজ করছি, অর্ডারি কাজ করছি রাস্তার পাশে বসে, তখন একদিন স্কুল থেকে ও ফিরছে সুজয়, ওর সঙ্গে প্রায় তখন 15 বছরের বেশি হলো দেখা, গ্যাপ হয়ে গেছে। আর মানে 15 বছর পরে দেখা হচ্ছে, বলছে কাকা তুমি এখানে, যদিও ভাই নয় কিন্তু একটা বললাম কাকা ভাই একটা সম্পর্ক। হ্যাঁ, বলছি কাকা তুমি, এই তো তোমার সঙ্গে তো আমার কত কথা রয়েছে, ঠিক আছে। তাহলে এই যে মাধ্যমটা, এটা ওই দুর্গার মাধ্যমেই কিন্তু 15 বছরের গ্যাপটা। হ্যাঁ না, ওই কাজ যখন রাস্তার পাশে আমি দোকানে কাজ করছিলাম, তখন ওই গাড়ি করে যাচ্ছে, তখন দেখা, তুমি এই তো কাজ করছি, ওই কি আমি এই যে অর্ডার রয়েছে সে কাজ করছি। এবার ওদিন গেল, দ্বিতীয় দিন আবার এসছে, এসে বসলো, ফার্স্ট দিন আর বসলো দোকানে, বলছি কাজ পাওয়া যায় না। বলছি কি, আমি তো ভাবছি একটা থিম দুর্গাপুজোর, আমি বলছি কি থিম করে বলো। তখন আমি যদি পেশাগতভাবে কলেজে পড়াতে, হ্যাঁ কলেজে তখন পড়াচ্ছি, সেই কলেজে পড়ানো, হ্যাঁ শান্তিপুর বিএড কলেজে পড়ানোর ফাঁকে ফাঁকে দোকানে যতটা সময় দেওয়া যায় সেই সময় তো আমি থাকতাম, ওর অল্টারনেটিভ করে থাকতো, ঠিক আছে। এবার ওই সুজয় এলো, বললো একটা থিম পুজো করলে হয়, বলো কি থিম করবে, কারণ কাস্টমারের যা চাহিদা সেই হিসাবে আমরা। এবার ও বিভিন্ন কথা বললো, তারপর বলছি সবচেয়ে বড় দুর্গা কতটা হয়েছে, আমি সবচেয়ে বড় দুর্গা তো 200 ফুট পার্কে 88 ফুট, বলছি তাহলে ওটা কি ব্রেক করলে হয় না, আমি হ্যাঁ করা যায়, বলছি তাহলে আমাদের 90 ফুট করলে হয়, আমি ঠিক আছে তাই হবে। এইভাবে মানে ওই বড় দুর্গার বীজ কোথা হলো, হ্যাঁ বীজ কোথা হলো, দোকান থেকে, ঠিক আছে। তারপরে আবার প্রায় সময় দেখা নেই, মাঝে আমি ফোন করলাম, কি ব্যাপার সুজয়, কি কাজ করবে না অন্য কোথাও, আমার তো প্রচুর কাজ ইয়ে আসছে, বুঝি দেখছি এইভাবে একটা বছর তো বেরিয়ে গেলো। তারপরে 24 সালে কাজটা শুরু হয়েছিল। এবার না শুরু হয়েছে, এবার কি করে শুরু হলো, বললো যে বড় দুর্গা বানাবো, তাহলে 88 সেখানে 90। এবার তখন কোন মডেলে, স্কেচ ফার্স্ট আমাদের স্কেচ করা শুরু করলো, স্কেচ করে কয়েকটা প্রায় ড্রাফট হলো, হ্যাঁ স্কেচ করে দেখালাম, স্কেচ করে দেখানোর পরে এরকম একটা মডেল করলে ভালো হয়, ঠিক আছে। তারপর মিডিয়াম নিয়ে আমাদের একটা আলোচনা, কোন মিডিয়ামে গেলে, এবার কোন মিডিয়ামে গেলে কি হবে, খরচ কত হবে, এই একটা জানি, মানে অনেকগুলো মিডিয়ামে আমি পরীক্ষা নিরীক্ষা করলাম। এবার লাস্ট যেটা ফাইবার আছে, যেটা ফাইনালি আপনারা যেটা দেখছেন, এটা মানে অনেক জার্নি পেরিয়েছে, তারপরে কোর্ট পর্যন্ত গিয়েছিল, যার জন্য ওটা লাস্ট পর্যন্ত ফাইবারের। হ্যাঁ ঠিক আছে, আপনারা 2024 সালের হিস্ট্রিটা শুনলেন যে কি করে দুর্গা ঠাকুর শুরু হলো এবং সেটা বন্ধও হয়ে গেল নানা কারণে, সেটা নানা কারণে হলো, সেটার দিকে আমরা যাচ্ছি না। এবার আমরা আবার একটু নতুন স্বাদ নেব। আপনাদের বলি, অপূর্ব রায় যেমন চিত্রশিল্পী, যেমন ভাস্কর, যেমন কবি, যেমন পরিচালক, সেই পরিচালকের বিষয়টাও আসবে, কিন্তু সে কিন্তু ভালো লালন গীতিও পরিবেশন করে। সেই লালন গীতি আমরা আপনাদের শোনাবো। এই একতারা আছেন, আমরা একটু একতারা আর আমি সঙ্গে একটু ডুবকি বাজিয়ে একটু সহযোগিতা করবো। আমারও যেহেতু গানের প্রতি একটা ভালোবাসা রয়েছে। আমি
গান তেমন গাইতে পারি না, বংশ পরম্পরায় যেটা আমাদের বয়ে আসছে দেখি আর, কারণ আমাদের পূর্বপুরুষ থেকে গান বাজনা ধারা বয়ে আসছে। আমার ঠাকুরদার বাবা, ঠাকুরদা, জ্যাঠা, আমার বাবাও ভীষণ গান করতে পারে। সেই হচ্ছে সকালবেলায় আমার দুই এক লাইন ওটা গাইতে হবে না। সে কি আমার কবার কথা বলবে আপনি মরি, সে কি আমার কবার কথা বলবে আপনি মরি। এবার বিষয়টা বলি, আপনাদের একটু ট্রেলার দেওয়া হলো। আসলে একটা জন্ম প্রতিভা তো অ্যাকচুয়ালি এটা এইগুলো আসলে পূর্বজন্মের স্বীকৃতি। এক জন্মে কিন্তু এই যে আমরা টিভিতে দেখি একদম বাচ্চা ছেলে কত সুন্দর গান করছে, নাচ করছে, অ্যাক্টিং করছে, আসলে এটা কিন্তু সে জন্ম পরম্পরায় সে নিয়ে এসছে। একটু এক্সাম্পল দিই যে কেউ যদি এই জন্মে সারেগামা পা শেখে, হারমোনি বাজানোটা শেখে, পরের জন্মে গিয়ে কিন্তু সে অটোমেটিকলি হারমোনি বাজাতে পারবে, মানে ও শিখতেও হবে না, গানও গাইতে পারবে। এটা আমাদের ভারতীয় দর্শনের একটা জন্মান্তরবাদ, সেটা আমাদের বিষয় নয়। বিষয় এবার গান শুনলাম। এবার আপনাদের ভূমাগীতাই বলেছিলাম যে অপূর্ব রায় যেমন চিত্রশিল্পী, ভাস্কর, যেমন গানও শুনলেন আপনারা, আর একটা পরিচয় আছে, সে কিন্তু একজন পরিচালকও, এবং তার প্রথম শর্ট ফিল্ম নকশি কাঁথা। এবার আমরা সেই নকশি কাঁথা নিয়ে আলোচনা করব। এবং দাদার সঙ্গে যে আমার পরিচয় সেটাও খুব ইন্টারেস্টিং হবে। আমি যেহেতু লোকসংস্কৃতি নিয়ে কাজ করি এবং আমি ফেসবুকে অ্যাক্টিভ মোটামুটি, তো আমি অনেক বছর আগে, দীর্ঘদিন বছর আগে আমি একটা সংকলন করার একটা পরিকল্পনা করেছিলাম, কবিতা উৎসব বলে। সেটা আমি ফেসবুকে দিয়েছিলাম এবং এই দাদা একদিন ফোন করেছিল যে আমি কবিতা দিতে চাই। তারপরে আবার অনেক দিন চলে গেছে। তারপরে একদিন আরংঘাটা প্রেসে দেখা, তাই তো, প্রেসে আমি কাজ করতে গেছিলাম। তখন ওই দাদা কিছু ছাপাচ্ছিল, তার মাইনের গান বা যেটা আমি বলছি পরিচয়টা কি, তখন 2016 সালে বাহুবলীর কাজ, বাহুবলী 2 এর সেই লেভেলে কাজ করে এসেছি। ওখান থেকে ফিরে আসার পরে ফিল্ম সিটি, আমাদের ফিল্ম সিটিতে, এবার তারপর ওখান থেকে ফিরে এসে একটু চাকরি বাকরির জন্য ইয়ে করছি, তার সঙ্গে একটা আর্ট স্কুল করব। সেই আর্ট স্কুলের কিছু কাগজপত্র এবং হঠাৎ করে দাদার সঙ্গে দেখা। এবং আপনাদের বলি এই বাহুবলীর বিষয়টাও একটু আরো প্রকটভাবে শুনবো। আমি বলি তারপরেই দাদার সঙ্গে পরিচয়, দাদার ফোন নাম্বার নেওয়া, তাও দেখতে দেখতে 10 বছর তো পরিচয় হয়ে গেল, একসঙ্গে অনেক কাজ করলাম, আজকে ফাইনালি ইন্টারভিউটাও করছি।
এবং দাদার আমাদের লালন মেলা হয়, রঘুনাথপুর লালন মেলা, সেখান থেকে আমরা অবনীন্দ্রনাথ ঠাকুর পুরস্কারও দিয়েছি দাদাকে, মেনলি ওর জন্যই পরিচয় হয়েছিল। এবার রামোজি ফিল্ম সিটি শুনবো, তারপরে নকশিকাঁথায় আসবো। রামোজি ফিল্ম সিটি একটা জানি, সেটা সেটা অনেকেই জানে, অনেকেই জানে। 2015 সালে আমার এমএফএ রবীন্দ্রভারতীতে কমপ্লিট হওয়ার পরে একটা বন্ধু মারফতে একটা দাদার সঙ্গে ফোনে যোগাযোগ, হায়দ্রাবাদ চলে গেলে, তারপরে বলে এই ব্যাপার একটা বিশেষ কাজ হচ্ছে, তুমি যদি করতে চাও চলে আসো। সেই দাদার মারফতেই ওখানে গিয়ে সেই ডিজাইনের, তখন আজ সহকারী শিল্পী হিসাবে কাজ করেছি, তখন তো আমরা সবে আর্ট কলেজ পেরিয়ে এসেছি। এবার সেই হিসাবে হয়তো যদি কেউ প্রশ্ন করে যে তাহলে কি নামটাও আছে নাকি, না ওইভাবে, কারণ অনেক শিল্পী একসঙ্গে কাজ করা হয়েছে, সেই কাজের ভিড়ে অপূর্ব রায় তখন হারিয়ে গেছে নিজস্ব, কিন্তু ওখান থেকে তো অনেক কিছু শিখেছে। অবশ্যই অবশ্যই, আসলে যে কোনো কিছু আমরা জীবনে যাই শিখি না কেন, সেটা 1 বছর 2 বছর হয়তো কাজে লাগে, সে 5 বছর পরে 10 বছর পরে কিন্তু কাজে লাগে। সেটা আমিও আমার জীবন থেকে দেখছি, যে আমি আইটিআই করেছিলাম 2017 সালে। এই মুহূর্তে আমি সেই আইটিআর যে ফলাফল সেটা আমি কোথাও শো করতে পারছি। মনে করো আমি ট্রাইব টিভিতে কাজ করেছি, আপনারা জানেন যারা আমার ইউটিউবে আছেন, ফেসবুকে আছেন, যে আমি ট্রাইব টিভি নামে যে সাঁওতালি ভাষার টিভি চ্যানেল, এখন বাংলাতে হয়ে গেছে, উত্তরবঙ্গ অর্থাৎ উত্তর দিনাজপুর রায়গঞ্জে আমি 2 বছর ট্রাইব টিভিতে কাজ করছি, এবং আশা নামে একটা সাঁওতালি সিনেমাতেও অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলাম। যাই হোক, সেটা আমার কাজে লাগছে। আমি 2 বছর একটা জুয়েলারি শপে সেলার হিসাবে থাকলাম, সেটাও আমার কাজে লাগছে, আমার সিভিতে যোগ করেছি। তার মানে 4 বছরের একটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ওটা আমার, আমি পরবর্তী কোনো কোম্পানিতে। এবার আমাদের মানে এমএফএ পড়ার সময় করতে করতে টালিগঞ্জে তখন জি সিনেমায় একটা সিরিয়াল বেশ এসমলক্ষী ভীষণ জনপ্রিয় হয়েছিল, সেটাতেও কাজ করেছো? হ্যাঁ, এসমলক্ষী সেই ডিজাইনে কিছু কাজ করেছিলাম, মানে এসমলক্ষী যদি বলা যায় সেই ডিজাইনে কাজের হাত করি আর কি, ঠিক আছে। তারপরে গিয়েছিলাম, এটা তো টালিগঞ্জে, এটা টালিগঞ্জে, তারপরে তো গিয়েছিলাম রামজি ফিল্ম সিটিতে আর কি, একটা দাদার হাত ধরে আর কি। যাই হোক, রামোজি ফিল্ম সিটির অভিজ্ঞতা, বাহুবলী একটা ভারতীয় সিনেমার একটা মাইলস্টোন সিনেমা, সেটাতেও দাদা কাজ করছে। এবার বলি নকশিকাঁথার কথা, এবং নকশিকাঁথার কথার পরিপ্রেক্ষিতে একটু বলি যে দাদার সঙ্গে কিন্তু আমার দীর্ঘদিন অনেক আলোচনা হয়েছে সিনেমা নিয়ে, কবিতা নিয়ে, অনেক রকম বিষয় নিয়ে, এবং তার স্বপ্ন একদিন আমাকে বললো যে আমি সিনেমাও পরিচালনা করবো। ভালো কথা, এইভাবে করো। আমি 2 বছর ট্রাই টিভিতে সিনেমার কাজ করলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেকশনের করলাম, সেটা তার সঙ্গে ডিসকাস করেছি, এবং যে নকশিকাঁথার যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টেরও দাদার সঙ্গে সহযোগিতা করেছিলাম। এবং আমি বলেছিলাম যে দাদা, এই যে সিনেমাটা এত সুন্দর স্টোরি, আমরা 1 জানুয়ারি আউটডোরে গিয়েছিলাম লোকেশন দেখতে, সেই সর্ষের ক্ষেত, সেই মাঠ, সাইকেল। এবার নকশিকাঁথার জার্নি কিন্তু সে অনেক বড় জার্নি, প্রায় 4-5 বছরের জার্নি। কারণ আমি কাহিনীটা, যেহেতু নকশিকাঁথা, কারণ যদি ভাবনা বলা হয় শিল্পের ক্ষেত্রে, নকশি শিল্প বা কাঁথা শিল্প একটা প্রাচীন শিল্প, কিন্তু সেই শিল্পের শিল্পীরা মর্যাদা পায় না, এই ভাবনা থেকে। আর আমি ছেলেবেলায়, আমার মা কিন্তু ভীষণ সুন্দর কাঁথা শিল্পী, এই যে যদি বলা যায় হ্যাঁ সুচি শিল্পী, তাহলে শিল্পের, তাহলে মায়ের, আমি ছেলেবেলায় দেখি, হ্যাঁ মায়ের যদি বলা যায়, হ্যাঁ ছেলেবেলায় দেখেছি মা কাঁথা শিল্পী বিভিন্ন নকশা ফুটিয়ে তুলতে, এখনো আছে অনেক কাঁথাই রয়েছে মায়ের মানে নিজের সংগ্রহে। ওই যে দেখা, এই নন্দলালের ভাষায় একটা কথা আছে, দৃষ্টিতেই সৃষ্টি। তাহলে মাকে দেখেছি কাঁথা সেলাই করতে, ওই যে শিল্পের যে মা তথাকথিত শিক্ষিতা নয়, কিন্তু তার হাতের নিপুণ যে কাজ, ওই কাজে কিন্তু আমি ভীষণ ছেলেবেলায়। আমি আরেকটু বলি যে আসলে স্কুল কলেজে যেটা শেখানো হয় পুঁথিগত বিদ্যা, ওটাই কি আসলে শিক্ষা? না না না, এই দেখো শিক্ষার জন্য আমি বলবো যে স্কুল কলেজ প্রয়োজন। রাইট, রবীন্দ্রনাথের কথা সবথেকে প্রকট হয় কেন, ভদ্রলোক। হ্যাঁ, শিক্ষার জন্য মানে যদি বলা হয় মা বড় বিশ্ববিদ্যালয়, একদম ঠিক আছে, অনেক বড়। আজকে দর্শকদের বলি, আজকে আমরা শুটিং করছি মহা অষ্টমীর দিন, অঞ্জলি চলছে ওদিকে, আমরা শুটিং করছি। ওদের মা বড় বিশ্ববিদ্যালয়, সে মাকে যদি তুমি আশ্রয় করতে পারো বা অনুকরণ করতে পারো, তাহলে অনেক, হয়তো আমি এখনো ততটা পেরে উঠতে পারিনি, মায়ের প্রতি সম্মান জানাতে পারি। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমি মায়ের
আর স্বপ্ন পূরণ করা যায় আর কি। স্বপ্ন করা যাবে, ঠিক আছে। এবার নকশিকাতাটা বলি আমরা, নকশিকাতা। হ্যাঁ, ওই মা সুন্দর কাজ করে, নকশিকাঁথা সেলাই করে, কিন্তু এই শিল্পীরা চিরদিনই বঞ্চিত থেকে গেছে। সেই ভাবনা থেকে আমি একটা কাহিনী ইয়ে করি। এবার সেই নকশিপুরিটাও তো একটা বয়স্ক মহিলার ক্যারেক্টার। হ্যাঁ, বয়স্ক মহিলা অভিনয় করেছে, সেটাও বল। এবার হ্যাঁ বলছি, এবার ওই যে জার্নিটা, ওটাও প্রায় 5 বছরের জার্নি ছিল। ওর সঙ্গে আমরা আলোচনা করি, অনেক করছি, এবং এসকে আমি কোন শট কিভাবে করব সে তারও অনেক আমরা দোকানে বসেই তো করেছিলাম স্ক্রিপ্টটা। এবার কাহিনী স্ক্রিপ্টটা বেশ, আমি কাহিনীটা লেখার পরে অনুপম আমাকে বেশ সহযোগিতা করেছে আর স্ক্রিপ্টটা অনেকটা। এবং যারা অভিনয় করেছে তাদেরও 50% লোক আমি তাদের সঙ্গে কন্টাক্ট করেছিলাম। ইভেন তোমার কাকার বাড়িতে তো আমরা মিটিং করেছিলাম। এই কাকার নামটা বল। সেও তো দেখবে বসে বসে। অবশ্যই কাকা মানে খোকা। খোকা অমিতাভ রায়। ঠিক আছে। এবং কলাকুশলীর নামগুলো, এবং আমি স্ক্রিপ্ট করার সময় বলেছিলাম যে তোমার এই সিনেমা 5 থেকে 7টা পুরস্কার পাবে। ফাইনালি কটা পুরস্কার পেয়েছে? প্রায় 9টা পুরস্কার, প্রায় 9টা পুরস্কার পেয়েছে। ঠিক আছে। কারণ আমরা না, মানে যারা শিল্পের সঙ্গে থাকে বা শিল্প চর্চা করে, যে আমরা যে ওয়েভের মধ্যে থাকি, যে একটা তরঙ্গের মধ্যে থাকি, যে একটা ভাবের মধ্যে থাকি, সেখান থেকে আমাদের সিক্স সেন্সটা অনেক কাজ করে, মানে সতেজ হয়ে যায়। তো কিছু কিছু সিম্বল দেখলে বোঝা যায় যে এটা অনেক দূরে এগোবে। যেমন দুর্গা ঠাকুর ক্ষেত্রে আমি বলেছিলাম যে এই দুর্গা কিন্তু সারা পৃথিবীকে কাঁপিয়ে দেবে, তো কাঁপাচ্ছে আজকে, সেটাও আমরা আসবো। তো এবার নকশিকাতার কথা। নকশিকাতার সিরিয়ালে কাজ করে এমন কয়েকজন কে নিয়ে কাজ করেছি, যেমন রিতাদি মানে সিনেমায় কাজ করে, সিরিয়ালে কাজ করে, অসাধারণ অভিনয় করেছে। অসাধারণ কি, মানে শেষ সিনটা যদিও একটু মানে লাস্ট মানে একটু সময়ের হেরফেরে, মানে অসাধারণ লাস্ট সিনটা ছিল অসাধারণ। ঠিক আছে। আর নায়িকা ছিল তোমার ওই আমার কলেজের গেট কলেজের ছাত্রী, নামটা এই মতো। এবং তো তোমার যারা ভাই ব্রাদার তারাও তো অভিনয় করছে মস্তানের ক্যারেক্টার। আমি তো সিনেমাটা, আমি সুজয় দা এবং অপূর্ব রায়, আমরা অপূর্বের যে মোবাইল, সেই মোবাইলে বসে আমরা রানাঘাটে সুজয়ের যে একটা বাড়ি কিনেছে সেই বাড়িতে বসে বসে দেখেছিলাম, তাই তো? একদম। এবং সেই সিনেমাতে আমি কিন্তু সত্যজিতের অনেক ছোঁয়া পেয়েছি। সুন্দর একটা সিনেমা, আপনারাও দেখতে পাবেন, ইউটিউবে আসবে আশা করি। এখনো ছাড়া হয়নি ইউটিউবে। আমার যেটা মনে হয় যে ইউটিউবে ছেড়ে দেওয়া উচিত। দেখি এই মানে বড় 26-এ তাকেও একটা প্ল্যান করো, গ্র্যান্ড ওপেনিং যদি করা যায়, সবাইকে দেখি। এবং তো তোমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানেই ছাড়তে পারো। কিংবা যদি কোনো কোম্পানি বা ভালো শুধু ওটা নয়, আমি এর আগে শেষবেলার গল্প, ওটাও 9টা পুরস্কার পেয়েছি। শেষবেলার গল্প আমি সহকারে, মানে ওর কাহিনী থেকে শুরু করে অ্যাপ্রক্স বা আর্ট ডিরেকশন, লোকেশন আমাদের খোকা, মানে আমাদের কাকার বাড়ি, তার গাড়ি, ওদের ওটাও একটা মাইলস্টোন। ঠিক আছে। ওটাও মানে আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন শেষবেলার গল্প, ইউটিউবে अवेलेबल, অনেক গল্প, মানে অনেক। তার পরিচালক কে ছিল? তোমার বন্ধু? ও আমার বন্ধু বা কৃষ্ণপদ সাউ। হ্যাঁ, কৃষ্ণপদ সাউ তোমাকে এই ভিডিওটা পাঠাবো। আমার হোয়াটসঅ্যাপে আছে। হ্যাঁ, কৃষ্ণপদ সাউ বেশ। আসলে আমার যেটা মনে হয় যে এই আর্ট একটা শব্দ, বা এই আর্ট বা ক্রিয়েটিভ, এটা না একজনের দ্বারা হয় না, একের কাজ না, এটা ফিল্ড ওয়ার্ক এবং মানে 5 জনকে নিয়ে কাজ। 5 জনের মস্তিষ্ক যখন এক হয় তখন একটা বাস্টিং হয়, একটা ভালো জিনিস হয়। আর 5 জনকে নিয়ে চলা একটা বিশাল বড় দায়িত্ব। এখনকার সময় আমরা নিউক্লিয়ার ফ্যামিলিতে 5 জনকে নিয়ে চলার যে, আমরা না কাউকে দেখছি না। আমার একটা কবিতা আমি একজনকে পাঠালাম যে আমাদের মানে আমাদের চোখে কালো কাপড় বাঁধা, আমরা বেঁধে রেখেছি, দেখি না, এইদিকে দেখি না, ওই মানে নিজেরটাই দেখি শুধু, আর কিছু আর 5 জনকে নিয়ে চলা স্যাক্রিফাইস নেই মানুষের। এখন সবাই যেন আমার করছে, আসলে আমার বলে কিছু নেই, সবই দুনিয়াদারি। আমার থেকে যখন তুমি সার্বজনীন না হইবে, তোমার সেই শিল্পকর্মগুলো যাবো সেই শাশ্বত, একদম ওদের শাশ্বত হতে গেলে সার্বজনীন হতে হবে। রবীন্দ্রনাথের কথা আমাদের বারবার বলতে হয় যে রবীন্দ্রনাথ একটা অজপাড়া গায়ে গিয়ে বিশ্বভারতীর মতো একটা মানে ইউনিভার্সিটি প্রতিষ্ঠান করে সেখানে গাছের নিচে এখনো কিন্তু পড়ানো হয়। তাহলে কি সার্বজনীন করে দাও, সেটা মাটির কাছাকাছি নিয়ে যাও, এটাই তো আমাদের। আমরা যেহেতু সমস্ত শক্তির উৎস মাটি, আর্থিং যাকে বলছে,
সেই মাটিকে ভুলে গেলে পরে অনেক মানে সমস্যা। শিকড়টা ভুলে গেলে অনেক সমস্যা। আমরা কিন্তু ভুলে যাচ্ছি নকশিকাঁথা নিয়ে। এবার নকশিকাঁথাটা এখনো আমাদের রিলিজ করা হয়নি, মানে মাঝে একটা ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে আলোচনা চলছিল, তা সে আলোচনা বেশি দূর এগোয়নি। এবার তার মধ্যে তো আমাদের বড় দুর্গার কাজ, বড় বিগ প্রজেক্ট, সেই দিক থেকে দেখলে সেটা সাকসেসফুল। লাখো লাখো মানুষ কিন্তু আসছে। সুজাতা একটা ভালো কথা বলছে এই পুজো গ্রাম মানে শহর থেকে গ্রামে আসার পুজো। আমরা তো বেশিরভাগ আমরা কল্যাণী কলকাতায় যাই ঠাকুর দেখতে, কিন্তু সেখানকার লোক কিন্তু এই গ্রামমুখী হয়ে তারা এই কামালপুর কোথায় খুঁজে খুঁজে বের করছে। এবং আমার কাছে অহরহ ফোন আসে, অহরহ মেসেজ আসে যে কামালপুরে কি করে যাবো। আমি তাদেরকে গুগল ম্যাপ দেওয়া বা ঠিকানা বলা, যে কোনো মানে শিল্পকর্ম মানে দেশ কালের সীমানা এরা মানে না, ঠিক আছে। ভালো কিছু পৃথিবীর যে কোনো প্রান্তে হোক না কেন, যারা শিল্প রসিক বা সাহিত্য রসিক তারা খুঁজে নেয়, তারা ঠিক খুঁজে নেয়। অতএব মানে কাজ করতে হবে, কাজটাই করি আমরা। আমাদের অনেক কিছুই না আমাদের হাতে নেই, যেমন নাম যশ টাকা পয়সা এগুলো না আমাদের হাতে নেই। আমরা কাজ করতে পারি, আমাদের হাতে কাজটা আছে। আমরা একটা ছবি আঁকতে পারি, একটা কবিতা লিখতে পারি, একটা সিনেমা বানাতে পারি। সেটা মানুষ দেখবে কি দেখবে না সেটা ম্যাটার করে না। ওটা সময়ের পরে ছেড়ে দিতে হবে, কারণ তার মানে পৃথিবীর বিখ্যাত শিল্পীরা তো এবার ইংল্যান্ডের একটা শিল্পী সে বলেছিল যে সে কাজ করে গেছে, কিন্তু বলছে আমি কোনো না কোনোদিন একদিন বিখ্যাত হবো। কিন্তু 400 বছর পরে গিয়ে 400 বছর পরে, ঠিক আছে। আবার দেখো মানে যদি আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রে ফিরে আসি, রবীন্দ্রনাথের কি আত্মপ্রত্যয়, আজ হতে 100 বর্ষ পরে কেউ বসে পড়েছো আমার কবিতা খানি কৌতূহল বলে, তাহলে দূরদৃষ্টি। অতএব এই যে মানে নিজের সৃষ্টির প্রতি আত্মবিশ্বাস, এটাও তো দরকার একটা। অবশ্যই নিজের কাছে নিজে যদি ফাঁকি মারা হয়, ঠিক আছে, ফাঁকিতে পড়ে যাওয়া। অতএব নিজের যে কাজটা সেটা অনেস্টলি করে যাও। এবং এই শিল্পী যারা শিল্পী লাইনে আসতে চায় বা যে কোনো ক্রিয়েটিভ লাইনে আসতে চায়, তো একমাত্র কাজ হলো সাধনা করে দাও, কাজটা করে দাও। প্রচার পয়সা এগুলো অটোমেটিক আসবে। সেদিন একটা ইন্টারভিউ দেখছিলাম, বলছে কি না সব থেকে দামি, টাকা না ফেম? বলছে ভাই नाम करो, पहले नाम करो, मतलब काम करो, काम करने से मान बढ़ेगा, पैसा खुद ब खुद आ जाएगा। রবি কিষান বলছিল আমাদের বিখ্যাত সত্যিটায় পথের পাঁচালী টাকা পয়সা দিয়ে সমস্ত পথের পাঁচালী কিন্তু তেমন হিট করেছিল না, কিন্তু আজকে সারা পৃথিবীতে পড়ানো হয়, সেই সিনেমাটা দেখানো হয়। তাহলে কি সে যদি ভাবতো যে না প্রথমটাই আমার বোঝাতে হবে, অস্কার তার হাসপাতালে এসে দিয়ে গেছে। অতএব কাজ করতে হবে, মানে মূল মন্ত্র সেই গীতা, সেই মূল মন্ত্র গরিবকে যে ফলের আশা করো না, কাজ করো। একদম। নকশিকাঁথা আরেকটু কথা শুনবো, তারপরে আমরা একটা কবিতা শুনবো। নকশিকাঁথা মানে নন্দন যদি বলা হয় মানে বাংলা চলচ্চিত্রের একটা মাইলস্টোন, তীর্থক্ষেত্র, মানে ফিল্মের তীর্থক্ষেত্র। সেখানে দেখানো হয়েছে, দেখানো হয়েছে। দুর্ভাগ্যবশত আমি যেতে পারিনি, আমি পরে ইউটিউবে মানে মোবাইলে দেখেছি। ওদের নন্দন একটা প্রত্যেক পরিচালকের কাছে একটা স্বপ্ন যে আমার সিনেমাটা দেখানো হবে, সেটা কিন্তু তোমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, এটা বলতে হবে। এবং সেখান থেকে আমাদের তৃতীয় পুরস্কার এসেছে একটা ফেস্টিভ্যাল থেকে, ঠিক আছে। ওদের এই যে কাজ, এখানে আরেকটা কথা জিজ্ঞেস করি, মানে অনেকটা মানুষের আমি ছোটবেলায় একজনের কাছে গান শিখতে গিয়েছিলাম। তো গানটা শিখতে গিয়ে আমি যেটা বুঝলাম যে গানটা খুব কঠিন জিনিস। হ্যাঁ, এই সারেমা পা, তারপর গিটার। তো আমাকে বলেছিল যে যাদের 3টে হাত থাকে তারা কিন্তু জীবনে কিছু করতে পারত না। যে বাম হাত ডান হাত আর একটা অজুহাত। তো অজুহাত যেমন আমরা মফস্বলে থাকি, আমরা গ্রামে থাকে যেটুকু কাজ করতে পারি আমাদের আয়ত্তের মধ্যে, আমরা কিন্তু ওই লাইট ক্যামেরা অ্যাকশনের অপেক্ষায় থাকিনি। আমরা টালিগঞ্জে ছোড়াছুড়ি করিনি, আমরা এখানে কিছু করার চেষ্টা করছি। সে এক্সাম্পল দিতে পারে যে আমাদের রঘুনাথ লালন মেলা আমরা তৈরি করেছি, একটা ম্যাগাজিন তৈরি করেছি মনোবেরি, সেটা বেরোচ্ছে। এবং একটা একাডেমি, মনের মানুষ লোক সংস্কৃতি ও শিল্প একাডেমি নিবেদিত যে মুখোমুখি সাক্ষাৎকার, সেটাও দেখছেন কিন্তু ওই একাডেমির মারফত, মানে সেই প্রতিষ্ঠানের মারফত। তো যারা কাজ করতে চায় বা তারা কাজ করতে চান, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো আমরা আপনার মেরিট অনুযায়ী
যেটা মনে হয় আপনাকে গাইড করছে সেটা আমরা করবো। যেটা আমার মনিমোহন শাহ একাডেমি দীর্ঘদিন এটাই করছে, মানুষকে পথ দেখানো বা গাইড করা। কারণ ভটকতা হুয়া আত্মা কো जो রাহা দেখাতা है वो तो कुछ होता এই দেখো, কাজ করার জন্য বিষয় আছে কি, অনেকে অজুহাত দেয় যে আমার এই নেই সেই এই থাকে এই হতো, এই অজুহাত আসলে কিছু না। একটা সময় গেছে মানে হ্যাঁ, তোমার তো একটা বিশাল জার্নি আছে, মানে ক্রাইসিস, ফ্যামিলি থেকে বিশাল ক্রাইসিস, সেটাও একটু বলতে পারো। শিল্পী হতে গেলে কত শিল্পী হতে গেলে কি বলবো, আমার যে কথা শুনতে হয় অনেক। কথা শুনতে মানে আমি যখন বিএফএ তে পড়ছি, ঠিক আছে, তখন বাংলা এমএ কমপ্লিট করে আমি বিএফএ পড়ছি যখন, অনেকের প্রশ্ন ছিল যে কেন করছো এসব। এবার একদিন আমি একটা কাঠের মূর্তি বানাচ্ছি, সেক্ষেত্রে আমাদের পাড়েরই এক দাদা, দুঃসম্পর্কীয় এক দাদা এসে বলছে যে অপূর্ব শেষে এমএ পাস করে মিস্ত্রির কাজ শিখছে। হ্যাঁ, মানে এই যে একটা মানে শিল্পকে অ্যাকচুয়ালি ওনাদের দোষ দিলাম না, ওনাদের একটা অবদান, একটা মেন্টালিটি তৈরি হয়ে গেছে আসলে ওটা। ঠিক আছে, মানে শিক্ষার একটা অভাব থেকে যে আমাদের গ্রাম অঞ্চলে এখনো অ্যাকচুয়ালি আমাদের অনেক মা বাবাই এখন শিক্ষিত হয়েছে বা শিক্ষিতা হয়েছে, কিন্তু প্রকৃত শিক্ষা, হ্যাঁ, আর্ট নিয়ে পড়া যায় বা মিউজিক নিয়ে পড়া যায়, এই যে কনসেপ্ট, এই কনসেপ্ট আমি আমার নিজেরই ছিল না বা আমার পরিবারে তো কেউ জানতো না যে আর্ট নিয়ে পড়া যায়। এবং তো তুমি তো যে আর্ট নিয়ে পড়াশোনা করেছিল, সেই আর্টটার জন্যই তো তুমি আবার শান্তিপুর বিএড কলেজে অ্যাজ এ প্রফেসর ওখানে পড়িয়েছিল। ক বছর পড়িয়েছিল সেটা? হ্যাঁ, এখনো আছি আর কি, প্রায় 9 বছর হতে যাচ্ছে। হ্যাঁ, তাই 9 বছর অধ্যাপনার সঙ্গে রয়েছে। এবং সব থেকে লেটেস্ট আপনাদের একটা খবর দিই, দাদা দীর্ঘদিন নেট পরীক্ষা দিতে দিতে এবারে পিএইচডি জন্য কোয়ালিফাই করেছে। সেটাও আপনাদের আশীর্বাদে নিশ্চয়ই হবে। এবার আমাদের মোটামুটি আমাদের ইন্টারভিউটা শেষের দিকে। এবার আমরা যেটা ফাইনালি যেটা মূল উদ্দেশ্য, মানে ভারতের, মানে ভারত না, পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা 125 ফুট ফাইনালি দাঁড়িয়েছে এবং সেটা বিশাল ফিডব্যাক পাওয়া যাচ্ছে, মানুষ দেখছে। এবার আমরা সেই দুর্গার কথা শুনব এবং এই দুর্গার আলোচনা দিয়ে আমরা শেষ করব। হোক আমরা আরো 10 মিনিট কথা বলতে পারবো। দুর্গা আমরা প্রথম ফেজে বলেছি, সেকেন্ড ফেজে দুর্গাকে বলা হয় তিলোত্তমা। অ্যাকচুয়ালি সত্যি মানে আগে এই তিলোত্তমা শব্দের অর্থ অন্যভাবে কোনটাকে বলা হতো তিলোত্তমা? না, তিলোত্তমা তিল তিল করে যেটা তৈরি দেবতারা মাকে সৃষ্টি করেছিল, তাকে যাজক, কিন্তু সেটা একটা মানে ছিল। কিন্তু আমার কাছে বিশ্বের বড় দুর্গা মানে সত্যি তিলোত্তমা, তিল তিল করে মানে 4 বছর একটা জার্নি, তারপর কত ওঠা পড়া হাইকোর্ট, রাজ্য সরকার, প্রশাসন, কত কিছু, মানে অনেক ইতিহাস, মানে সেটা চলমান, সবাই দেখতে পাচ্ছে, জানতে পাচ্ছে, খবরের চ্যানেলে মানে সমস্ত জাতীয় আন্তর্জাতিক মিডিয়ার সমস্ত মিডিয়াতে আপনারা দেখেছেন সেই নাড়ার মাথা শুরু করে সমস্ত, সেই সব দিক পেরিয়ে অবশেষে মানে আলোর দিশারি মা আর ওই আলো নিয়ে এসছে। আলো কি বলে, প্রচুর লোক হচ্ছে তো, কালকে আমি গিয়েছিলাম, আমি আজকে যাবো। প্রচুর 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 লোক হচ্ছে, মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা। আর সেই দুর্গা যদি সব থেকে বড় হয় তখন তো একটা আবেগ। এবং আমি যেটুকু জানি এই দুর্গার করার পিছনে যে লজিকটা মেন কাজ করেছে সেটা হলো কামালপুরের ডেভেলপমেন্ট। আসলে আমাদের সেটা নিয়েও বল। সুজয় আর আমার যে মেনলি উদ্দেশ্য, ঠিক আছে, সে জাতীয় স্তরে বলো বা রাজ্য স্তরে মানে কর্মসংস্থানের বিশাল একটা সংকট। এই ভাবনা থেকে আমরা যে এমন একটা কাজ করি যে কর্মের সঙ্গে সঙ্গে মানে কর্মসংস্থানও একটা জন্য তৈরি হয়, সেই ভাবনাতেই যেমন আমরা এই গত বছর তো এই কাজ দেখে অনেকগুলো কাজ পেয়েছি। অনেকগুলো কাজ পেয়েছি তোমরা। আমাদের আশেপাশে গ্রাম অঞ্চলের প্রায় 50 থেকে 60 জনের একটা টিম কাজ করছিল। 50-60 জনের একটা টিম 6-7 মাসের কাজে তখনই জীবন হয়ে গেছে। তার মানে মেন কিন্তু দুর্গাকে কেন্দ্র করে এবারে সেই দুর্গাকে কেন্দ্র করেই এখন বিশ্বের বড় দুর্গাকে কেন্দ্র করে বড় দুর্গা আর্ট ভিলেজ তৈরি হয়েছে। সেই বড় দুর্গা আর্ট ভিলেজে গতবার আমরা কৃষ্ণনগরে জগদ্ধাত্রী দিয়েছিলাম, আরংঘাটাতে কালী দিয়েছি। এবার আমাদের শিব
এবার চন্দননগরের বিশ্বের সবথেকে বড় জগদ্ধাত্রী যাচ্ছে, আসানসোলে যাচ্ছে 81 ফুটের একটা কালী। তার মানে সুজয় দার যে একটা ড্রিম প্রজেক্ট ছিল, সুজয় দাও দেখবে, সুজয়দাকেও পাঠাবো ভিডিওটা। সুজয় দার যে স্বপ্ন ছিল যে এই কামালপুরের ডেভেলপমেন্ট, একটা উন্নতি হোক, একটা আর্ট ভিলেজ হোক, ছেলে মেয়েরা যারা ট্যালেন্টেড, যারা চলে যাচ্ছে চেন্নাই, বোম্বে, মাদ্রাস চলে যাচ্ছে, তারা কি কাজ করছে, এবার এই নিজের জেলায় নিজের স্থানে যদি কাজ করে সেটা ভালো পাওয়া। হ্যাঁ, সুজয়ের সঙ্গে আলোচনা করে আমরা একটা যে ইনডোর ফিল্ম স্টুডিওর মতো যে এখানে যদি করা যায়। এবং আর একটা মজার বিষয়গুলি আমি খবরেই শুনছিলাম যে 125 ফুট তো দুর্গা হয়েছে, যে জায়গাটাই হয়েছে 40 বিঘার উপরে জমির উপরে এই মেলাটা বসেছে, সেটা নিয়ে একটু বল। হ্যাঁ, এখানে সবাই তো দান করেছে মানে হ্যাঁ, গত বছরও দুর্গাপুজোর জন্য সমস্ত মাঠটা ছেড়ে রেখেছিল, গত পুজো হয়নি, একটা বিশাল আর্থিক সংকটের মধ্যে দিয়ে গ্রামবাসী রেখেছে। এবারও সেখানে প্রায় 50 থেকে 60 বিঘা জমি কৃষকরা ছেড়ে দিয়েছে। অতএব কতটা। এবং আরেকটা বিষয় বলি যে যেখানে কংক্রিট করে এবার তো বাগ ব্যবহার করা, হ্যাঁ, গতবার যেটা ওই জায়গাটা কি সুজয় দার? হ্যাঁ, ওটা সুজয়। হ্যাঁ, তার জন্য অনেকেই আমার প্রশ্ন করছে ওটা কি করে উঠবে, কি বা যাই হোক, সেটা নিচে থেকে 6 ফুট কংক্রিট ঢালাই করে লোয়ার অ্যাঙ্গেল ইউজ করে মানে একটা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। মানে যদি বলা যায় একটা স্থায়ী মানে চিরস্থায়ী বন্দোবস্তের মতো একটা কাজ যদি রাখা হয়। হ্যাঁ, এখানে সবাই দেখতে আসবে নানা প্রান্ত থেকে, একটা টুরিস্ট স্পট, যাকে স্পট তো হবে। এবার সরকার বা প্রশাসন কতদিন কি সহযোগিতা করলে আরো ভালো। হ্যাঁ, এবার এটা পুজোর পরে সেটা হয়তো আলোচনা। আমার যেটা মনে হয় যে এই যে দুর্গাটা তুমি একটা ভিডিওতে বলছিলে যে এটা 6 মাস এই রং এটা থাকবে, তাহলে আমরা 6 মাস যদি এটা রাখার পারমিশন পাই, কিন্তু মানুষ আসবে 6 মাসে, তারা দেখতে পারবে, দেশ বিদেশের লোক আসবে, তারা দেখবে। যদি দেখা যাচ্ছে যে এটা স্থায়ী প্রজেক্ট হিসেবে রাখা যায় মাঝে মাঝে রং করে দিতে হবে, এটাকে কেন্দ্র করেই আরো অনেক কিছু গড়ে তোলা যায়। হ্যাঁ, কারণ তোমরা তো যে ঠাকুরগুলো বানাও সেগুলো তো আবার নিয়ে আসো, সেগুলোই ওখানে দিয়ে রাখা যায়। যেমন একটু দর্শকদের বলি, বাহুবলী যে সিনেমাটা হয়েছিল, যে সিনেমাটা যে পুরো সেটটা কিন্তু মানে আর্কাইভ করে রাখা হয়েছে, এবং তারা টাকা খরচা করে টিকিট কেটে তারা এটা দেখতে যাচ্ছে। তো আমরাও তো এটাকে এইভাবে প্রেজেন্টেশন করতে পারি। আমি যখন রামজিতে কাজ করছি তখন যে সাধারণ দর্শকদের 800 টাকা টিকিট ছিল, 800 টাকা, আর এখন তো মানে বেশি, এখন বেশি হয়ে গেছে। আমি 2000, কারণ এটা তো একটা জীবন্ত মিউজিয়াম, মানে যেটা মানুষের হাতে তৈরি। মিউজিয়াম মেনলি কি হয়, পুরোনো জিনিসপত্র আমরা সংরক্ষণ করে রাখি, বইপত্র, দলিলপত্র, কিন্তু এটা তোমাদের হাতে তৈরি, সেটাই একটা মিউজিয়াম। যদি এটা যারা দেখছে এই ভিডিওটা দেশ বিদেশের মানুষ দেখবে, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের কাছে রিকোয়েস্ট, আপনারা ভাববেন এই যে সংরক্ষণ করা যায়, কারণ এটা কিন্তু একটা পর্যটন কেন্দ্র হয়ে যাবে। এবং তোমাদের যে প্রজেক্ট রয়েছে যে আমরা একটা ফিল্ম সিটি করব, একটা আর্ট ভিলেজ করব, পুরো জায়গাটাকে একটা ডেভেলপ করা যায়। রাজ্য সরকার যদি সদিচ্ছা প্রকাশ করে এখানে কৃষকরা। এবং আমি আরেকটা বলেছিলাম যে আর্ট কলেজ, সবথেকে বড় যদি এখানে একটা আর্ট কলেজ করা যায়, সেটা আমি তোমাদের 2 বছর ধরেই বলছি যে এখানে একটা আর্ট কলেজ যদি হয়, আর্ট কলেজ বা যাই হোক নামের ক্ষেত্রে পরে ভাবা যাবে, কিন্তু যদি একটা আর্ট কলেজ হয়, একটা কি বলে এটা কিন্তু গভর্নমেন্ট যদি চায় এটা হতেই পারে অ্যাকচুয়ালি। মানে জমি দান করার জন্য তো কৃষকরা উদ্বুদ্ধ রয়েছে। এখন বড় দুর্গাকে কেন্দ্র করে কামালপুরের যে মানচিত্র সারা বিশ্বে করেছে, এত এখানে যেই বা যারা যদি কোনোভাবে ইনভেস্ট করে না, এখানে ইনভেস্ট মানে এবং শুধু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নয়, যদি কোনো কোম্পানিও এটাকে লিজ নিয়ে কাজ করতে চাই, আমরা তার জন্য আছি। আমরা তাই তো বলতে চাই, গতবারই একটা কোম্পানি আমাদের 7 কোটি টাকার প্রপোজাল দিয়েছিল, কিন্তু এইসব কথা তো অনেকেই জানে না। এবার সে অনেক মানে বিধিনিষেধের জন্য তাদের সঙ্গে আমরা ইয়ে করতে পারিনি। ঠিক আছে, এবার যদি কোনো কোম্পানি ইয়ে করে, কারণ আমার যেটা মনে হয় এই যে জমিটা, এই জমিটা তো কৃষকদের। আগে কি হতো, স্কুল কলেজ করার জন্য মানুষ দান করতো, এটা একটা ভালো কাজ, এটা আগামী প্রজন্মের জন্য একটা স্থান, একটা কলেজ হলে আশেপাশের জায়গা ডেভেলপ হবে। আমি তো গত বছর থেকে মানে কামালপুরে যাচ্ছি, অলি গলি দিয়ে অনেক দূরে একটা জায়গা, কিন্তু এখানে আলো জ্বলে উঠেছে, মানুষ যাচ্ছে, এটাই তো সবচেয়ে বড় পাওয়া। যে কামালপুরের নাম 2 বছর আগে কেউ জানতো না, সারা পৃথিবীর লোক এমন কামালপুরের নাম জানে, এটাই তো সবচেয়ে বড় পাওয়া, তাই না কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কারণ বড় দুর্গার নাম বললে বা কামালপুরের নাম বললে এখন
মানে চোখ বন্ধ করে চলে আসা, হ্যাঁ গুগল ম্যাপ ধরে, তাহলে এটা মায়েরই কৃপা, ঠিক আছে। হ্যাঁ একদম। এবং আমার সুজাতা আরেকটা কথা বলেছিল যে চারিদিকে বৃষ্টি হচ্ছে, কামালপুরে বৃষ্টি নেই। সত্যি আশ্চর্য বিষয়, আমরা তো এটা আধ্যাত্মিকতা কাজ করে, একটা স্পিরিচুয়াল পাওয়ার তৈরি হয়ে গেছে। মায়ের তো আমরা সেই হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে কাজ করেছি, কাজের অ্যাকচুয়ালি আমাদের পরিকাঠামো তো এখন তো উন্নত নয়, অতএব আমরা সেই সাধারণ মানে মাটির মানুষ, মাটির ছেড়ে এরকম ভাবেই কলকাতা মিশে কাজ করেছি। কিন্তু এমন একটা পর্যায়ে এসে গেছে দাঁড় করানো। হ্যাঁ তুমি ভিডিও ছেড়েছিলাম যে মা ভিজে যাচ্ছে, জলে শুয়ে রয়েছে, তো মাঝে মানে সত্যি এটা অলৌকিক মানে মাকে ডাকছি যে মা তো তুমি ওঠার জন্য তুমি কিছু করো, সেই আরতি। হ্যাঁ, কারণ আমাদের কাছে আর কিছু নেই, প্রকৃতির কাছে তো আমরা মানে যা করার তোমাকেই করতে হবে। তো সত্যি কদিন বেশ আশ্চর্যের ঘটনা, চারদিকে বৃষ্টি হচ্ছে, চারদিকে বৃষ্টি হচ্ছে, আমাদের দিকে মেঘ, ওদিক দিয়ে ওদিক দিয়ে কেটে। আমি তো জয়দা যখনই কোনো বাইট দেয় আমি কিন্তু খুব মন দিয়ে শুনি, আমি এই পয়েন্টগুলো নোট ডাউন করেছি। এটা থেকে প্রমাণিত যে সুজয়দা সেদিকে বলছে যে যে চারিদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে, কামালপুরে বৃষ্টি নেই। একদিন হয়তো বৃষ্টি হয়েছিল, কিন্তু এটা কিন্তু সেটা নাম মাত্র, সেটা কাজের ক্ষেত্রে তেমন একটা দাঁড়ায়নি আর কি, ঠিক আছে। অতএব একটা ঐশ্বরিক একটা স্পিরিচুয়াল পাওয়ার। আরেকটা বলি, মনে করো যে এত মানুষ, এত ধর্মের, বর্ণের, এত ক্যাটাগরির মানুষ এখানে আসছে, গত ফ্রান্স থেকে তো অনেক লোক এসেছে, এখানে একটা পাওয়ার তৈরি হচ্ছে, যেটাকে আমরা হয়তো আধ্যাত্মিকতা নিয়ে বিশ্বাস করি, চর্চা করি, এটা জানি। সাধারণ মানুষ এটাকে অনেক অন্যভাবে নেবে, কিন্তু আধ্যাত্মিকতা কিন্তু একটা কাজ করছে। যে কামালপুরের মতো একটা জায়গায় পৃথিবীর সব থেকে বড় দুর্গা ঠাকুর 125 ফুট ফাইনালি বলা হলো, ঘোষণা করা হলো, এবং অনেকগুলো পুরস্কার পেলো। এবং এই যে পুজোটা হওয়ার পিছনে এবার তো একটা মানুষের আমি সব খুব নাম শুনছি, যে এই ভদ্রলোক মাঝখানে একদিন এসেছিল পুলিশ ফোর্স নিয়ে, অনেক আলোচনা হলো, তারপর উনি বলেছিল যে আমি আমার দায়িত্ব এটা করবো, উদ্বোধন করবো। সেটা তো কথা রেখেছে, তার নামটা যদি অ্যাডিশনাল এসপি লালটু হালদার মহাশয়কে ধন্যবাদ, অনেক ধন্যবাদ। কারণ এবং আসলে সেদিন যখন মঞ্চে কত দেখুন শিল্পীদের সত্যি বড় দুর্দশা, কারণ অনেক ভালো ভালো শিল্পী আছে, আর্ট কলেজ থেকে বেরিয়ে তারা কর্মসংস্থানের একটা জায়গা পায় না, কারণ আর্ট কলেজ রয়েছে, আর্ট কলেজে পাশ করে কি করবে, তার কোনো কর্মসংস্থান নেই, তাহলে তো লাভ নেই। আমি বললাম ওনাকে যে আপনি একটু মানবিক দিক দিয়ে বিষয়টা দেখুন, যাতে আগামীতে এখানে। এবং আমি তো যে উদ্বোধনে ছিলাম না, কিন্তু উদ্বোধনের যে বাইকগুলো আমি কিন্তু শুনেছি, সেখানে আমাদের সমীর পোদ্দারের একটা বিশাল ভূমিকা রয়েছে। আমি শুনছিলাম যে তিনি সমীর পোদ্দার বা অন্য কেউ হয়তো বলছিল যে আগামী বছর যাতে সরকারি তহবিল থেকে কিছু টাকা পয়সাও পাওয়া যায়, মুখ্যমন্ত্রীর তহবিল যেটা দেয় আর কি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, সেটাও পাওয়ার যাতে ব্যবস্থা করে। এবং উনি বলেছে যে এর থেকেও বড় দুর্গা ঠাকুর বানাবো, তাহলে তার মানে তার মধ্যেও একটা রূপান্তর হয়েছে। এই জন্য যদি বলা হয় তুমি যদি একবার কাজ করা শুরু করো, কে এসে হাত বাড়াবে তুমি বুঝতে পারবে। এবং একজন তো 1 লাখ টাকা দিয়েছে, তার নামটা যদি যে দিয়েছে তার বড় মন, তার নাম সারা পৃথিবীর লোক জানে, অনেক ইউটিউবাররা তাদের কভার করছে। একজন ভদ্রলোক 1 লক্ষ টাকা দিয়ে অনুদান করেছে আর কি, এই পুজোটার জন্য অনেক টাকা খরচা হয়েছে। সেটা মূলত ওই গ্রামের লোকরাই দিয়েছে, কোনো পঞ্চায়েত সেট নেই, কিছুই নেই, তবুও হয়েছে। মা দাঁড়িয়ে এটাই এটা মানে ইতিহাস। বড় দুর্গা এটা করে দেখেছি, যদি তোমার মানে লক্ষ্য স্থির থাকে তুমি সে লক্ষ্যে পৌঁছাবে, এটা সবথেকে বড় বার্তা দিতে পেরেছে। এবং যেটা গভর্নমেন্ট বারবার ভাবছিল যে মানুষকে এখানে প্রোটেকশন দেওয়া যাবে না, কি হবে, কিন্তু সুশৃঙ্খল ভাবে তারা আসছে, মা দেখছে, আমরা বলেছি যে বিশ্বের বড় দুর্গা, বাঙালি শ্রেষ্ঠ উৎসব, একটা আবেগ তো থাকেই, আপনারা আসুন সুশৃঙ্খল ভাবে আসুন। এবং দেখেছি আমি আজকে যাবো, এই ভিডিওটা আগামীকাল অর্থাৎ নবমীর দিন পোস্ট করা হবে, কিন্তু আমরা আজকে অষ্টমীতে আছি, আপনারা কালকে দেখবেন। কিন্তু আমাদের আবেগটা তো আসল, আবেগ দিয়ে, ভালোবাসা দিয়ে একটা তৈরি করা হয়েছে, সেটা সারা পৃথিবীর লোক আসছে। এবং বিশেষ ধন্যবাদ দিই অপূর্ব রায়কে। আজকে মনের মানুষ লোকসংগীত ও শিল্প একাডেমির যে ইউটিউব চ্যানেল মনের মানুষ একাডেমিতে, আপনারা এই ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছেন মুখোমুখি সাক্ষাৎকার, তা অনুপ মণ্ডল টক শো। তো আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এবার একজন শিল্পী, একজন ক্রিয়েটার, একজন পরিচালক, একজন
কবি হিসাবে সমাজের প্রতি তোমার লাস্ট কি বার্তা থাকবে, যে যারা এই এই মাধ্যম নিয়ে কাজ করতে চায় তাদের কি বার্তা দেওয়া, যে তাদের কি মেসেজ দেওয়া তাদের একজন শিল্পী হিসাবে? বার্তা মানে একটাই, যে কোনো কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। তোমার মাইন্ডে যদি প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়, একদম কোনো কিছু তোমার প্রতিবন্ধকতা তৈরি করতে হ্যাঁ অজুহাত, ওই আমি যেটা বলছিলাম অজুহাত দিয়ে কিছু হয় না, আসলে কাজ করা শুরু করতে হয়। মনকে বিকলাঙ্গ করলে পরে ভাবে না, সচল করো, সচল করো। মন যদি বিকলাঙ্গ হয়ে যায় তাহলে তোমার সমস্ত কিছু বিকলাঙ্গ হয়ে এবং যায়। আরেকটা আমরা এই গবেষণা করে যেটা পেয়েছি যে ইউনিভার্সকে যদি তুমি সঠিক মেসেজ দাও, যদি পজিটিভ দাও পজিটিভ হবে, নেগেটিভ দিলে নেগেটিভ হবে, তাহলে এই থটটাকে আপনারা চেঞ্জ করার চেষ্টা করবেন। দেখবে আরেকটা আলোচনা হ্যাঁ বলুন, যে আমরা কোন বন্ধুর সঙ্গে দেখা করি, ভাই কেমন আছে, ভালো নেই, মানে নেগেটিভ পয়েন্টে চলে গেল। দেখবে সেই বন্ধুটার সঙ্গে কথা বলতে তোমার বেশি সময় ভালো লাগে, নেগেটিভ এনার্জি। এবং তোমার থেকে আমরা যে ভালো সকাল, এই যে ভালো সকাল আমরা গুড মর্নিং বলি, সে গুড মর্নিং আমরা বলতেই পারি, কিন্তু ও কিন্তু ভালো সকাল বলে। ভালো সকাল মানে কি, সে সকালটা ভালো, মানে সেটা মাইন্ডকে ভালো কোনো কিছু পৌঁছে আমার মানে আর্ট কলেজে কি শান্তিপুর বিএড কলেজে আমার ছাত্রছাত্রী যারা আছে ভালো সকাল। আর তুমি স্যার কেমন আছেন, আমি সুখে আছি মানে এটাই সুখে আছি, এটা মানে পজিটিভ এনার্জিতে এটা ট্রেন্ড হয়ে গেছে, ট্রেন্ড যে সুখে আছি। আচ্ছা আমি যদি দুঃখে থাকি, আমার পাশের লোক কি সেই দুঃখে হবে না, একদম না। অতএব কেন আমি তাকে জানাতে যাবো যে আমি মানে আরেকটা বিষয় যে তুমি মাইন্ডে সবসময় পজিটিভ এনার্জিতে থাকুন, আপনাদের বলে পজিটিভ এনার্জিতে থাকুন এবং পজিটিভ ভাবুন। এবং আপনাদের আমি কথার মধ্যে বলছিলাম, আপনাদের যে কোনো প্রবলেম মানে যারা আর্ট ওরিয়েন্টেড, যারা ক্রিয়েটর বা যারা অনেক কিছু স্বপ্ন দেখেন, বড় কিছু করার স্বপ্ন দেখেন, আমাদের এই ইউটিউবের নিচে লিঙ্কে অনেক ফোন নাম্বার রয়েছে, অনেক ডিটেলস রয়েছে, আপনারা ওখানে গিয়ে নক করতে পারেন। আপনাদের যেটুকু পারি আমরা গাইড করতে পারি, তাই না? এবং যে যারা অভিনয় করতে চান, শিল্প সাহিত্য অভিনেত্রীদের ক্ষেত্রে তোমার আগামী প্রজেক্ট, আমার যেমন বর্তমান একটা কাজ চলছে বাংলাদেশ ছেলেদের ডকুমেন্টারি ফিল্ম, অনুপর সঙ্গে রয়েছে, আমরা সবাই পরিচালক হিসেবে রয়েছি। বাংলার সব মানে এপার ওপার বাংলার বিখ্যাত লোকদের আমরা ইন্টারভিউ করছি, সেটা দেখি কবে শেষ করতে পারি। এরপরে তো উজানগাঁও, এরপরে উজানগাঁও আছে। তারপরে তো আমি বলি উজানগাঁও সম্বন্ধে বলি, উজানগাঁও এত সুন্দর একটা অভিনয়ের একটা জায়গা রয়েছে, যারা অভিনয়ের সঙ্গে রয়েছে, যারা বাউল ফকিরের সঙ্গে রয়েছে, গান বাজনার সঙ্গে রয়েছে, যে কোনো আর্ট ফিল্ডের যে কোনো বিষয়ে যারা রয়েছে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, এবং আমাদের প্রজেক্টে আমরা নির্দ্বিধায় নিব। এটা আমাদের একটা প্রমিস থাকবে, কারণ আমাদের কাছে মেন গুরুত্ব হলো ট্যালেন্ট। তোমার যদি ট্যালেন্ট থাকে অবশ্যই তুমি আমাদের সঙ্গে কাজ করতে পারো, এটাই লাস্ট বলা, তাই তো? আর উন্মুক্ত আমাদের জন্য, উন্মুক্ত সবার জন্য। আর আমি তো সদা সর্বদা আমাকে সবার জন্য ওপেন, সবার জন্য দরজা খোলা। দেখো আমার দরজা নেই, আমার ঘরে যেমন দরজা নেই, আমার মনেও তেমন দরজা নেই, যে কেউ এসে পড়া দাঁড়িয়ে চলে যেতে পারেন, ঠিক আছে? আর পড়া না হলে আমি অবশ্যই আসলে আমাদের যেটুকু মনে হয়, আমার এই একাডেমিতে করেছিলাম মনের মানুষ লোকসংগীত শিল্প একাডেমির মেন মোটো সেটা ছিল প্রতিভা প্রকাশের মহামঞ্চ। এই শব্দটা মধ্যেই সব কিছু লুকিয়ে রয়েছে, যে আপনার যদি প্রতিভা থাকে প্রকাশ করার দায়িত্ব বা তাকে বাণিজ্যিকরণ করার দায়িত্ব আমাদের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের প্রোগ্রাম দেওয়া, দুটো পয়সা রোজগারের পথ দেখানো, এইগুলো আমরা করতে পারি। যাই হোক, আজকে অনেক কিছু জানা গেল ক্রিয়েটর অপূর্ব রায়ের কাছ থেকে। এইভাবেই আমাদের সঙ্গে থাকুন। এবং আজ যেহেতু মহাষ্টমী, কাল নবমী, পরশুদিন বিজয়া, আমাদের আজ তুমি আগামীকাল রিলিজ করবে নাকি এটা? হ্যাঁ, এটা কালকে সকালে রিলিজ হবে। মানে আমাদের মানে মাকে তো এনেছি অনেক সাধনা করে, ঠিক আছে? আমাদের বাড়িতে ঠাকুর বা মাকে যখন অ্যাকচুয়ালি আমরা ওইভাবে ঠাকুর হিসাবে দেখতাম, আমরা বাড়ির মেয়ে বা বাড়ির মেয়ে, হ্যাঁ, বিসর্জন মানে যখন মানুষ মারা গেলে যে একটা শোকের ছায়া নেমে আসে, ঠিক আছে? সেই পুরো বাড়ি বা পুরো গ্রাম একটা নিস্তব্ধতার মধ্যে বিরাজ করতো, সেই ছেলেবেলায় আমরা দেখেছি, ঠিক আছে? আবার নৌকা নিয়ে যখন সে বিসর্জন দিয়ে সে ঘাটে এসে একটা গান করতো বা বিসর্জন,
বিসর্জন দিয়ে এসে একটা গান করতো, ঠিক আছে, যেটা ভাষায় গান বা যে বলে এমনিতে, সেই গানটা দিয়ে আমি হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই, হ্যাঁ তুমি গানটা করো, আমি চলে যাই। যেটা আমাদের বংশ পরম্পরায় যে গানটা প্রচলন হয়েছে, আপনারা কেউ জানেন কি জানেন না আমি সেটা জানি না। আমি আমার ঠাকুরদার কণ্ঠে শুনেছি, জ্যাঠার কণ্ঠে শুনেছি, বাবার কণ্ঠে শুনেছি। আজ আমি আপনাদের আমরা সেই গানটা দিয়ে শেষ করব। যেহেতু আজকে বিজয়া দশমী নয়, অষ্টমী, আপনারা আমাকে ক্ষমা করবেন যে অষ্টমীতে কেন বিজয়ের, অসুবিধা নেই, সেটা একটা ডকুমেন্টারি থাকবে। হ্যাঁ তো গানটা এমন মানে প্রতিমা বিসর্জন দিয়ে এসে মণ্ডপে এসে ঠাকুরদাকে দেখেছি, জ্যাঠাকে দেখেছি গান করতে। সে গানটা আছে সোনারে কোমল ভাষায় জলিতে আমার মা বুঝি কই লাশে চলেছি, কোথায় ছিল কে আনিল কে করিল পূজা, কোথায় ছিল কে আনিল কে করিল পূজা, মাতর শিরায় দেখি রক্ত চন্দন কোমল পদে জবা সোনার কোমল ভাষায় জলেতে আমার মা বুঝি কই লাশে চলেছি, নানী লক্ষ্মী সরস্বতী গজেন্দ্র বাহন আর ময়ূর বাহনে চলে দেব সরানোর সোনার কোমল ভাষায় জলেতে আমার মা বুঝি কই লাশে চলেছে। আমি সম্পূর্ণটা গাইলাম না, তো আমি মাকে ভাসাতে চাই না। হ্যাঁ, মা থাকুক কামালপুরে, এটাই চাই আমরা। মা কামালপুরে থাকুক, মা তুমি আমার হৃদয় মন্দিরে একদম। আপনারা এখন দেখলেন মনের মানুষ লোকসংগীত ও শিল্প একাডেমি নিবেদিত মুখোমুখি সাক্ষাৎকার। এতক্ষণ ছিল শুভ বিজয়ের অপূর্ব রায়। প্রণাম, ভালোবাসা এবং শ্রদ্ধা রইল। নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবেন আর দেখতে থাকুন মনের মানুষ একাডেমি চ্যানেল।